সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মোহনা টেলিভিশনের খেলাধুলা নিয়ে আমাদের বিশেষ আয়োজন ওরিয়েন্ট ফুড টাইম স্পোর্টস। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম নয়ন। আমরা খেলাধুলার গবেষণা, উন্নয়ন, পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে কথা বলে থাকি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, ট্যুরিজম এন্ড স্পোর্টস নিয়ে। তারই ধারাবাহিকতায় আমরা আলোচনা করব বাংলাদেশের স্কুল পর্যায়ের খেলাধুলা নিয়ে, স্কুল পর্যায়ে খেলাধুলাকে কিভাবে ডেভেলপমেন্ট করা যায় সেই বিষয়গুলো নিয়ে। আর অত্যন্ত দুজন প্রিয় মানুষকে আজ আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আসুন তাদের সঙ্গে পরিচয় হয়ে নেই। আমার সাথে আছে বাংলাদেশের বর্তমানে ফুটবলের জীবন্ত কিংবদন্তি এবং একসময় বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জনাব আমিনুল হক, একই সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং স্পোর্টস অ্যাডভাইজার কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল। কেমন আছেন আমিনুল ভাই? আলহামদুলিল্লাহ ভালো। এবং আমার সাথে আছেন জনাব জিএম নিজামুদ্দিন, অধ্যক্ষ কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল। স্যার আপনি কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আমি প্রথমেই যাব আমিনুল হকের কাছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের ফুটবলের সাথে ছিলেন, ফুটবলের অধিনায়ক। অর্জন বলতে গেলে আসলে বলে শেষ করা যাবে না আমিনুল হকের আর কি, এবং জীবন্ত কিংবদন্তি হিসেবে আমরা যাকে চিনি আর কি বাংলাদেশের। তো আমিনুল হক, যে আপনাদের সময়কার ফুটবল, যে আমি বলছি যে ওইটা যে কিছুদিন আগের ফুটবল যখন আপনারা খেলেছি, এখনকার ফুটবল বলতে গেলে অনেক মানে ডিফারেন্স কিন্তু অনেক কিন্তু আর কি, এবং ফুটবলের যেভাবে টাকা আমাদের ঘোরার কথা কিন্তু সেভাবে কিন্তু আসলে ঘুরছে না। কিন্তু আপনি দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে একজন অধিনায়ক হিসেবে আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? না, ডেফিনেটলি আসলে আমিও আপনার সাথে একমত যে আসলে আমাদের ফুটবল, বাংলাদেশের মানুষ ফুটবলটাকে যেই জায়গায় দেখতে চেয়েছিল বা যেই জায়গায় দেখার স্বপ্ন দেখছে এখন পর্যন্ত, বাট সেই জায়গার আমি মনে করি যে ধারে কাছেও আমরা যেতে পারিনি। সো ডেফিনেটলি এটা আমাদের ফুটবলার বলি বা আমাদের ফুটবল সংগঠক বলি বা ওভারঅল ফুটবলের সাথে যারা জড়িত আছে সবারই এটা আমাদের ব্যর্থতা। বাট এটার পিছনে আসলে অনেক বিষয় আছে, কারণ এগুলি আসলে সারাদিন বলেও শেষ হবে না। বাট আমি কিছু জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের দেশে যখন আমরা খেলাধুলা শুরু করেছিলাম 90-র পর থেকে, তখন দেখা গেছে যে ফুটবলের যে ক্রেজটা ছিল বা ফুটবল উন্নয়নের জন্য যে একটা পরিকল্পনা মাফিক একটা যে রাস্তা ছিল, সেই জায়গাটা কিন্তু যতই দিন গেছে ততই আস্তে আস্তে দেখা গেছে যে অভাব দেখা দিয়েছে। এইটার আসলে একটা স্পেসিফিক যদি এক কথায় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের আসলে আর্থিক দৈন্যতা রয়েছে ফুটবলে, যেটা আসলে পরিপূর্ণভাবে না পেলে সেটা কখনোই আসলে আমি ভালো কিছু কখনোই করা সম্ভব না। মিন করেছেন যে খেলোয়াড়রা কি পরিপূর্ণ সাপোর্ট পাচ্ছে না, পেশাদারিত্ব নাকি না? ডেফিনেটলি আমাদের আসলে পেশাদারিত্ব বলে কিছুই নেই। আমি শুধু আমাদের ফুটবলারদের কথা বলবো না, এটা আমাদের যারা ফেডারেশনের দায়িত্বে আছেন, যারা আমাদের সংগঠক আছেন, দায়িত্বে আছেন, তাদের ভিতরে প্রফেশনালিজম এখন পর্যন্ত আসেনি। তো তাদের ভিতরে যেহেতু না আসার কারণে কিন্তু প্লেয়ারদেরকে যতই আমরা বলছি না কেন যে আমরা প্রফেশনাল ফুটবল লিগ খেলছি, বাট আমি মনে করি এখানে আমাদের সেমি প্রফেশনালেরও কোনো কিছুই নাই। আমাদের যে ব্যাকগ্রাউন্ড বা আমাদের যে পরিকল্পনার অভাব, এগুলির কারণে কিন্তু, এবং পাশাপাশি সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে অর্থনৈতিক যেই সামঞ্জস্যপূর্ণ যে একটি পূর্ণ সেটা কিন্তু আসলে আমাদের নাই। তো একসময় 70-এর 80-র দশকে যে ফুটবলের যে রমরম অবস্থা, ক্রেজি অবস্থা, সেটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে গিয়েছে। সেটার জন্য একটা কথা সবাই বলে আসছে যে আগের যে ফুটবলের মান ছিল এখনকার ফুটবলের মান সেরকম নেই। আমি আসলে এটার সাথে একমত না, কারণ তখনকার দেখা গেছে যে হাতে গোনা কিছু ভালো ফুটবলার ছিলেন, এবং তখন কিন্তু আসলে বাংলাদেশের ফুটবল বলতে আমরা কিন্তু তখন নতুন বুঝাই। ঠিক আছে, আপনি যদি 80-র দশকের আগের কথা বলেন বা স্বাধীনতার পরের কথা বলেন, তখন কিন্তু দেখা গেছে যে মোহামেডান বা আবানি বাদে কিন্তু সবাই কিন্তু নর্মালি দেখা যেত আজকে রহমতগঞ্জের সাথে খেলা, মোহামেডান বলছে আজকে 6 গোল দিব আমরা, তখন কিন্তু এটা সম্ভব হয়েছে। কিন্তু আপনি 90-র পর থেকে যদি চিন্তা করেন, ফুটবলের কিন্তু যে এটা টোটাল ফুটবলের যে বিষয়টা, সবাই কিন্তু ভালো ফুটবল খেলতে চায়। ইভেন আপনাদের কোচিং স্টাফ থেকে শুরু করে ফুটবলারদেরও মানও কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে, এবং যেটা কম্পিটিশন লেভেল বৃদ্ধি পাওয়ার কারণেই কিন্তু এখন আপনি গিয়ে বলবেন না যে আমি রহমতগঞ্জকে 6 গোল দিতে পারবো, এটা অসম্ভব ব্যাপার, বরং আমরা হেরেও যেতে পারি, এবং এটাও হয়েছে। আমি আপনার কথা শুনবো জিএম নিজামুদ্দিন স্যার, যে আসলে আমরা বারবার শুনে আসছি যে বাংলাদেশের মানে খেলাধুলার আস্তে আস্তে কিন্তু মানে যেটা ডেভেলপমেন্ট হওয়ার কথা কিন্তু তার কিন্তু পিছিয়ে যাচ্ছে, কিন্তু স্পোর্টসের সাথে আপনাদের সম্পৃক্ততা অনেক বেশি, কিন্তু আমরা ঢাকা কেন্দ্রিক কিন্তু এই বিষয় কিন্তু আসলে লক্ষ্য করছি না যে একটা স্কুল হলো সেখানে খেলার মাঠ নেই, পর্যাপ্ত সরঞ্জাম নেই, কিন্তু আপনি কোন বিষয়টিকে নিয়ে আসলে এইভাবে কাজ করছেন আর কি মাথায় রেখে? একটা বিষয় হলো আমরা তো ভবিষ্যতের জন্য মানব সম্পদ তৈরি করি। এখন ভবিষ্যতের ইকোনমির যে প্রয়োজন সেই অনুযায়ী আমাদের মানব সম্পদ তৈরি করতে হবে। আপনারা যদি দেখেন যে শুধুমাত্র যে এখন ডক্টর ইঞ্জিনিয়ার হয়ে মানুষ পেশা হিসেবে নিচ্ছে সেটা না। এই আপনি যেমন টিভিতে আছেন, খেলোয়াড় যারা স্পোর্টসম্যান, আপনি দেখবেন যে পৃথিবীতে এখন স্পোর্টসম্যানদের একটা বিস্তৃত বিশাল ক্ষেত্র তৈরি হয়েছে। স্পোর্টস একটা জাতিকে ব্র্যান্ডিং করে। একটা জাতির যেমন ডক্টর ইঞ্জিনিয়ার দরকার, ব্যাংকার দরকার, মিডিয়া কর্মী দরকার, তেমনিভাবে খেলোয়াড় দরকার, ফুটবলার দরকার, ক্রিকেটার দরকার। স্পোর্টস একটা জাতিকে খুব হাইলাইট করে, এবং
পেশা হিসেবে অনেকে স্পোর্টসকে নিয়ে দে বিকাম গ্লোরিফাইড অ্যান্ড দে আর ইন গুড কন্ডিশন। তো ওই জন্য আমরা স্কুলে আমরা যেটাকে বলি মাল্টিপল ইন্টেলিজেন্স, অনেকে হয়তো ইংরেজিতে ভালো বা বিজ্ঞানে ভালো, আবার কেউ কেউ দেখা যাবে ইংরেজিতে বিজ্ঞানে ভালো না, সে হয়তো স্পোর্টসে ভালো, ফুটবলে ভালো, ক্রিকেটে ভালো, তার প্রতিভাটা যাতে নষ্ট না হয়ে যায়, অপচয় না হয়, এই কারণে আমরা আমাদের স্কুলে খেলাধুলার পর্যাপ্ত ব্যবস্থা করেছি। মিস্টার আমিনুল হক আছেন, আমিনুল হককে আমি বলবো যে বাংলাদেশে যদি পেশাদাররা ফুটবল খেলা এরকম ভালোভাবে হতো, হি কুড হ্যাভ বিন দ্য রোনাল্ডিনহো বাংলাদেশের, হ্যাঁ, ইউরোপিয়ান লিগে খেলার মতো যোগ্যতা তার আছে। তো ভবিষ্যতে বাংলাদেশে খেলাধুলার চর্চা বাড়বে, আমি মনে করি চর্চা বাড়ার সাথে সাথে পেশাদার ফুটবলে, পেশাদার স্পোর্টসে এখনকার যে ছাত্রছাত্রীরা ভালো স্কুলে তারা পেশাদার খেলায় চলে আসবে এবং বাংলাদেশ আরো পৃথিবীর বুকে গ্লোরিফাইড হবে। সেই কারণে স্কুল লেভেলে আমরা ফুটবলের প্রচলন করেছি। উই আর গোইং টু ওপেন দ্য ফার্স্ট ফুটবল একাডেমি, স্কুল পর্যায়ে আমরা এটা শুরু করতে যাচ্ছি বিফোর দ্য ওয়ার্ল্ড কাপ। এর পাশাপাশি আমরা অন্যান্য স্পোর্টস যেগুলো আছে এগুলো আমরা গুরুত্বের সাথে করি। আপনি যেটা বলেছেন ঢাকাতে মূল যে সমস্যাটা সেটা হলো মাঠ পাওয়া যায় না। তবে আমি মনে করি এর আগে যেটা সেটা হলো মানসিকতা তৈরি করতে হবে স্কুলগুলোকে, অভিভাবকদেরকে, শিক্ষকদেরকে এবং ছাত্রছাত্রীদেরকে মানসিকতা তৈরি করতে হবে যে খেলাধুলার মাধ্যমেও বড় হওয়া যায়, এটাকে পেশা হিসেবে নেওয়া যায়। মোরওভার খেলাধুলা না হলে তো শরীর গঠন হবে, আপনাদের কি সুস্থ থাকা যাবে। আমি এটার সাথে যোগ করতে যাচ্ছি, আপনাদের কি কোনো চিন্তা ভাবনা আছে যে এখান থেকে কোনো খেলোয়াড় পেশাদারিত্ব মনোভাব নিয়ে যাবে, এখান থেকে এই ধরনের কোনো চিন্তা ভাবনা নিয়ে কি তাদেরকে আপনারা টেক কেয়ার করছেন? হ্যাঁ, প্রথমত স্কুলে যে স্পোর্টসটা আমরা করি সেটা হলো শরীর গঠন এবং সাউন্ড মাইন্ড, সাউন্ড বডিতে সাউন্ড মাইন্ড যাতে থাকে, খেলাধুলা করলে ব্লাড সার্কুলেশন হয়, শরীর অক্সিজেন পাওয়া যায়, মানুষ সুস্থ থাকে, পড়াশোনার প্রতি মনোযোগ দেওয়া যায়, ভালো মানুষ হিসেবে আত্মপ্রকাশ করা যায়। তো এটা তো আছে, এর পাশাপাশি ভবিষ্যতে এর ভিতরে যদি কোনো ট্যালেন্ট থাকে, স্পোর্টস ট্যালেন্ট, সে যেন একটা প্র্যাকটিসের সুযোগ পায়, প্রতিভা বিকাশের সুযোগ পায়। সেই কারণেই আমরা মূলত স্পোর্টস একাডেমি নিয়ে আসতেছি, ক্রিকেট একাডেমি নিয়ে আসতেছি, আমরা বাস্কেটবলের প্র্যাকটিস হয় আমাদের এখানে, ফুটবলের প্র্যাকটিস হয়, হ্যান্ডবলের প্র্যাকটিস করে। সো এর ভিতর থেকে যারা আমরা মনে করি যে কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল থেকে এবং কার্ডিফ স্পোর্টস একাডেমি থেকে একসময় বাংলাদেশের জাতীয় পর্যায়ে প্লেয়ার তৈরি হবে এবং তারা যেন আন্তর্জাতিক অঙ্গনে, আমি মনে করি সাপে যদি আমাদের ন্যাশনাল ফুটবল ক্রিকেটের ভালো আরো ডেভেলপমেন্ট হয়, যেমন ফুটবলের কথাই বলি যেহেতু আমিনুল হক আছে এবং ফুটবলের প্রতি আমাদের একটা কনসেন্ট্রেশন আছে, তো আমরা মনে করি যে আমাদের আগে যে স্কুল পর্যায়ে যে লিগটা হতো ইন্টার স্কুল ফুটবলটা হতো, সেটা আরো জোরে সোরে এখন শুরু হবে এবং আমাদের প্রাইমারি স্কুল যেগুলো আছে তাদের ভিতরে একটা টুর্নামেন্টের কথা আমরা ভাবছি এই জুন মাসে, ফুটবল টুর্নামেন্ট বিফোর দ্য ওয়ার্ল্ড কাপ। এই খেলাধুলার যদি ভালো করে জাতীয় পর্যায়ে আরো পৃষ্ঠপোষকতা করা হয় তাহলে দেখবেন যে খেলাধুলার একটা হয়তো খুব ভালো শুরু হবে, তাহলে এটা একটা বিশাল অর্জন। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে আরেকটি প্লেস হারবার স্কুল নামে একটি স্কুল আছে, যেটা হচ্ছে যে স্পোর্টস একাডেমি আমরা মানে জানি, সেখানে কিন্তু অনেক ইনভেস্টমেন্ট কিন্তু ব্যাপার আছে। কিন্তু যদি আপনি যদি স্পোর্টসে যদি একটা ইনভেস্ট করতে চান সেখানে কিন্তু অনেক ইনভেস্ট দরকার, জায়গা দরকার। আপনার ঢাকার ভিতরে আপনার মাঠ পাওয়া খুবই কষ্ট, তবু যে মাঠগুলো সরকারি মাঠগুলো যেটা আছে সেটা যদি স্কুলগুলোকে খেলার জন্য পারমিশন দেওয়া হয়, বা আমরা যেমন একটা মাঠ আমাদের যেখানে আমাদের স্কুলের নিজস্ব মাঠ নেই, বাট আমাদের ওই কমিউনিটিতে একটা মাঠ আছে যেটা আমরা 10 বছরের জন্য লিজ নিচ্ছি, তো ওইভাবে আমরা অ্যারেঞ্জ করতেছি। আমি যেটা বলেছিলাম আসলে আগে ইনফ্রাস্ট্রাকচারের আগে মানসিকতা তৈরি করতে হবে, আমরা খেলবো। আপনি দেখবেন পাকিস্তানে রাস্তায় রাস্তায় তারা ক্রিকেট খেলে, এন্ড দ্যাট ওয়ে দে ডেভেলপ। অনেক জায়গায় হয়তো আরবান সেটিংয়ে আপনি অত বড় প্লেস হয়তো পাবেন না, কিন্তু আপনার যে জায়গাটুকু আছে এবং ওই জায়গাটা যেন পড়ে না থাকে, যেমন পাবলিক ফিল্ডগুলো ঢাকাতে যেগুলো আছে এবং বিভিন্ন পরিচিত ক্লাবের মাঠ যেগুলো আছে সেগুলো যেন অব্যবহৃত অবস্থায় পড়ে না থাকে, সেখানে ছাত্রছাত্রীদেরকে যেন প্র্যাকটিস করার সুযোগ দেওয়া হয়, নিয়মিত খেলাধুলা করার সুযোগ দেওয়া হয় এবং স্কুলগুলো যেন প্রত্যেকেই যেমন ক্লাসরুমে শ্রেণীকক্ষে পাঠদান করা যেমন একটা নিয়মিত বিষয়, রেগুলার বিষয়, কম্পালসারি বিষয়, একইভাবে খেলার মাঠ অ্যারেঞ্জ করে সেখানে ছাত্রছাত্রীদেরকে খেলাধুলা করানো একটা রেগুলার বিষয় হয়। নিজামুদ্দিন, আমি আপনার কথা শুনবো, আমি একটু আমিনুল হকের কাছে যাচ্ছি। আমিনুল হক, যেটা হচ্ছে বাংলাদেশের যে ক্লাবগুলো এখন যে প্লেয়ার প্রতি বছর যে দল গঠন করছে সেখানে কিন্তু বিদেশি প্লেয়ারদেরকে কিন্তু প্রায় 5 থেকে 6টা পজিশন রাখা, আমি যদি ভুল না করে থাকি আর কি। এইটাকে কমানোর জন্য কিন্তু অনেকে কিন্তু যুক্তি দিয়েছেন, আপনি এটার পক্ষে কতটুকু সমর্থন করছেন? ডেফিনেটলি, আমি আসলে ফরেন প্লেয়ার আমাদের বাংলাদেশের যে টোটালি বাংলাদেশের যে প্লেয়ার যে সংকট, এই সংকটটা যদি আমরা নিরূপণ করতে চাই তাহলে অবশ্যই আমি মনে করি যে আমাদের ফরেন প্লেয়ারের সংখ্যাটা কমিয়ে আনতে হবে। কারণ আপনি একটি এক্সাম্পল দিই, আমাদের বাংলাদেশে যখন ন্যাশনাল টিম ডাকা হয় তখন দেখা যায় যে
প্রত্যেকটি ক্লাবের কিন্তু এখন যদি স্ট্রাইকার পজিশনের কথা বলি, সবাই কিন্তু ফরেনার খেলাচ্ছে, কিন্তু আমাদের লোকাল স্ট্রাইকাররা কিন্তু খেলার সুযোগ পাচ্ছে না। তো আপনি যখন বাংলাদেশে একটি দল ডাকবেন, আপনি যখন বিভিন্ন পৃথিবীর অন্য দেশের সাথে খেলবেন, তখন কিন্তু আপনার স্ট্রাইকাররা কিন্তু সাইড বেঞ্চে বসে থাকে। কিন্তু অনেকে বলছে যে আপনারা ভালো খেলার নৈপুণ্য দেখাতে পারছেন না 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 না, এটা আসলে ঠিক না। কারণ হচ্ছে যে আপনি যখন খেলার সুযোগ করে না দিবেন, কারণ আমি যদি ইউরোপের সাথে চিন্তা করি আমাদের, তাহলে কিন্তু এটা হবে না, কারণ ওদের যে স্ট্রাকচার আমাদের স্ট্রাকচার এক না। হ্যাঁ, সো আমাদের যেহেতু আমরা একদম থার্ড ওয়ার্ল্ডের একটি অনুন্নয়নশীল দেশে যে আমাদের ফুটবলের যে অবস্থান, হ্যাঁ, সেখান থেকে আমাদের বের হয়ে আসতে হলো যে আমাদের লোকাল প্লেয়ারদেরকে বেশি বেশি খেলার সুযোগ দিতে হবে, তাহলে তারা নিজেদের প্রতিভাটাকে প্রকাশ করার একটা সুযোগ থাকবে। সেই জায়গায় যদি আমি বাধা হিসেবে যদি ফরেন প্লেয়ার এনে খেলিয়ে দিই মাঠে, আমাদের সংখ্যাটা একটু কমিয়ে যদি ডেফিনেটলি আমি সেই কথাই আসছিলাম যে আমার এখন দেখা যাচ্ছে যে 7 জন রেজিস্ট্রেশন 4 জন খেলতে পারবে। তো 4 জনের জায়গায় যদি আমি মনে করি যে 3 জন রেজিস্ট্রেশন করে যদি 2 জন খেলানো যায়, তাহলে হবে কি যে আমাদের লোকালি অনেক প্রত্যেকটি ক্লাবের হিসাব করলে দেখা যায় যে আমাদের 11টা থেকে 12টা দল আছে। অ্যাটলিস্ট 2 জন প্লেয়ার করে যদি কমে গেলে আমাদের 24 জন খেলোয়াড়, হ্যাঁ আপনার 24টা প্লেয়ার খেলার সুযোগ পাবে লোকালি। সো এই জায়গার রাস্তাগুলিতে আমাকে চিন্তা করতে হবে যে আমার 10 বছর পরে আমাদের বাংলাদেশের ফুটবলটা কোথায় আমরা দেখতে চাই। ওইটাই আমি মনে করবো যে আমাদের দেশের জন্য বাংলাদেশের ফুটবলের যে মানুষ যারা ভক্ত আছে, তাদের যে একটা উৎসাহ, একটা উদ্দীপনা, তাদের যে এক্সপেকটেশন বাংলাদেশের ফুটবলের কাছে, সেটা কিছুটা হলেও আমি মনে করি যে ঘাটতি পূরণ করতে পারবো আমরা। আমিনুল হক, আমরা এই কথাগুলো শুনবো, তার আগে ছোট্ট একটা বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, আমরা যাব ওরিয়ন ফুড টাইম স্পোর্টসের ছোট্ট একটা বিরতিতে। আশা করছি আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওরিয়ন ফুড টাইম স্পোর্টসের সাথে আছেন অত্যন্ত দুজন প্রিয় মানুষ, ফুটবলের জীবন্ত কিংবদন্তি আমিনুল হক। আমিনুল, যেটা বলছিলাম যে আসলে আমাদের যে ভীষণ সালাউদ্দিন যেটা ঘোষণা করেছিল ভীষণ 2022, এটা বাস্তবায়ন করতে হলে আপনি বলছেন যে কাজ করতে পারে, এখন থেকে শুরু করতে হবে। যদি আমরা স্বপ্ন দেখেছি বাট বাস্তবায়ন করতে জানি না কতটুকু যেতে পারবো আর কি, আসলে কি করা দরকার? না, ডেফিনেটলি আসলে আমরা একটা জিনিস, যখন উনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে যখন উনি একটা কথা বলেছেন, সো এটা কিন্তু আসলে অনেক গুরুত্ব, হ্যাঁ, এটা কিন্তু অনেক বড় একটি গুরুত্ব বহন করে। আর উনি বাংলাদেশের এই যাবৎকালের একজন বাংলাদেশের সেরা একজন খেলোয়াড় বলবো, কাজী সালাউদ্দিন। সো ওনার যে কথার যে গুরুত্বটা, সেটা আসলে বহন করতে হবে ওনাকেই। আচ্ছা, তো সেই ক্ষেত্রে উনি যেহেতু বাংলাদেশের এখন মেইন কর্ণধার, তো সেখান থেকে যদি আমরা চিন্তা করি যে আমাদের বয়স ভিত্তিক যে দলগুলি করা উচিত, যে আন্ডার 12, আন্ডার 14, আন্ডার 16, আন্ডার 18, এই যে একটা কন্টিনিউয়াস যে প্রসেস, এই ধারাবাহিক প্রসেসটা যদি আমরা যতদিন না শুরু করতে পারবো, হ্যাঁ, ততদিন কিন্তু আমাদের ভবিষ্যতে ফুটবলের ডেভেলপমেন্টটা আমরা কখনই দেখবো না, এবং আমরা যে ভিশনটা দাঁড় করিয়েছি সেটা স্বপ্নই থেকে যাবে। তো এটা নিয়ে আসলে শুধু আমি মুখে বলে শেষ করলাম যে হ্যাঁ আমরা এটা করছি ওটা করছি, এভাবে ফুটবলের ডেভেলপমেন্ট কখনো আসবে না। আপনি বলেছেন, আপনি বলার চেয়ে কাজে কতখানি আপনি প্রমাণ করতে পেরেছেন, কাজ করছেন কিনা সেটা দেখিয়ে দিতে হবে আপনাকে। আমি বলেই যে ফেডারেশনে গিয়ে চেয়ারে বসে থাকলাম, নট দ্যাট। আপনাকে কাজে ইমপ্লিমেন্ট করতে হবে যে হ্যাঁ আমি এই প্রসেসগুলি করছি আমার দেশের ফুটবলকে ইমপ্রুভ করার জন্য। তাহলে একটা পর্যায়ে গিয়ে আমি হয়তোবা 2022-এর কথা বলবো না, আমি হয়তো ভাববো যে না আগামী 10-15 বছর বা 20 বছর পরে ডেফিনেটলি বাংলাদেশের ফুটবল একটি পর্যায়ে যেতে পারবে যদি এখন থেকে আমরা শুরু করি। বাট আমরা স্টিল দুঃখের বিষয় যে এখন পর্যন্ত আমরা কিন্তু শুরু করতে পারিনি। তো আমাদেরই দায়িত্ব যে এই ফুটবলটাকে সবাইকে নিয়ে, যে ব্যক্তি বিশেষ কারো উপর আমি নির্ভরশীল করতে বলছি না, আমাদের গভর্নমেন্টেরও অনেক সহযোগিতা দরকার। কারণ আমি যতটুকু জানি যে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিন্তু অর্থনৈতিকভাবে সচ্ছল না। তো সেই জায়গাটা যদি একটা বড় একটা ভিশন দাঁড় করেছেন, বা আমাদের ভবিষ্যৎ ফুটবলকে আরো বেশি ডেভেলপ করার জন্য আমাদের গভর্নমেন্টের সাপোর্ট যদি না আসে, তাহলে কিন্তু আসলে আমাদের ফুটবলে কখনই আমরা মানে সেই ডেভেলপমেন্টটা দেখতে পাবো না, সেটা স্বপ্নই থেকে যাবে। আমি একটা জিএম নিজামুদ্দিন, যেটা হচ্ছে যে বাংলাদেশের যে ঢাকা কেন্দ্রিক যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আছে, কিন্ডারগার্টেন স্কুলগুলো আছে, সেখানে কিন্তু আমরা দেখছি যে খেলাকে কিন্তু অতটা প্রাধান্য দিচ্ছি। এটা নিয়ে আমরা বিভিন্ন সব মিডিয়ার মাধ্যমে অনেক শুনেছি যে স্কুল ঘরে উঠছে, বা সেখানে হচ্ছে খেলোয়াড়দের খেলার পর্যাপ্ত জায়গা নেই, ইনস্ট্রুমেন্ট নেই, কিন্তু আপনারা একটা সুন্দর উদ্যোগ গ্রহণ করেছেন। তো এটা কি কয়টা খেলাকে আপনারা প্রাধান্য দিতে চাচ্ছেন এবং কিভাবে এটা কার্যক্রমটা চালাচ্ছেন? যেটা বললেন যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো যদি একেবারেই ধরেন শুধুমাত্র ক্লাসরুম ভিত্তিক হয়, যে একটা বিল্ডিং নিলাম, সেখানে ক্লাসরুমের ভিতরে আমি পড়াবো, কোচিং এর মতো সে পরীক্ষা দেবে, সার্টিফিকেট পাবে,
এইটা করলে তো আসলে ওই যে ভালো মানুষ তৈরি করা যাবে না। ভবিষ্যতে আমাদের বাংলাদেশের জন্য ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে ভালো ওয়েল অফ ফ্যামিলির ছেলেমেয়েরা পড়ে এবং তাদের দেখা যায় যে এরা আসলে তাদের পুষ্টিগত সমস্যা আমাদের যেটা গ্রাম অঞ্চলের ছেলেমেয়েদের ভিতরে আছে এটা নেই। কাজে এরা যদি ফুটবলে আসে এবং বা খেলাধুলাতে আসে, এসে তারা যদি এটাকে পেশা হিসেবে নেওয়ার কথা চিন্তা ভাবনা করে, তাহলে আমি মনে করি যে ভবিষ্যতে ভালো প্লেয়ার পাওয়া যেতে পারে। সেই ক্ষেত্রে স্কুলগুলোকে অবশ্যই উদ্যোগী নিতে হবে। শুধুমাত্র ক্লাসরুমের ভিতরে বসে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট পাওয়ানো, দ্যাট ইজ নট অল অ্যাবাউট এডুকেশন। আপনাদেরকে যে খেলাধুলাটা কি প্রতিদিনের পার্ট অফ এডুকেশন, যেটা আর কি জি, আমাদের যেমন একটা ম্যাথসের আমাদের রুটিন আছে, সাপ্তাহিক যে রুটিন, সেখানে ম্যাথসের যদি 3টা ক্লাস থাকে তাহলে খেলাধুলার একটা ক্লাস থাকে। দ্যাট ওয়ে উই ডু। অর্থাৎ প্রতিদিন হয়তো একটা খেলাধুলার ক্লাস পাবে ছাত্ররা, প্রতিটা ক্লাসে একটা করে খেলাধুলার ক্লাস পাচ্ছে তারা। যে আমিনুল হক হচ্ছে আপনাদের কার্ডিফ স্কুলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আমিনুল হক কিন্তু একজন ফুটবলার, কিন্তু সে কিন্তু সবসময় চাবে যে ফুটবলটাকে ডেভেলপমেন্ট করা যায়, অন্যান্য খেলাগুলো থেকে রেখে, কিন্তু এই জিনিসটা আসলে ব্যক্তিগতভাবে যদি উনি ফুটবলার, তবে আমি যেটা দেখেছি হি ইজ এ ভেরি লিবারেল পারসন এবং বাংলাদেশের সব ধরনের স্পোর্টস ওনার কিন্তু একটা ইমেজ আছে, সব ধরনের স্পোর্টসের যে মানুষগুলো আছে সবার সাথে তার একটা ভালো সম্পর্ক, সবাইকে নিয়ে উনি কাজ করেন। তো উনি অনেকেই এর ভিতরে গিয়েছে, যেমন আমাদের স্কুলে অনেক যেমন হ্যান্ডবলে আপনার একে সরকার আছেন, তারপরে ফুটবলে উনি আছেন, ক্রিকেটেও অনেকে আছেন যেটা আমিনুল ভাইয়ের নেতৃত্বেই আসছে ওনারা, হ্যাঁ বাস্কেটবলে আছে আমাদের। এই খেলাগুলো হচ্ছে এবং সবগুলোর প্রতি আমাদের সমান গুরুত্ব আছে। এবং আমিনুল হক কিন্তু ফুটবল অ্যাম্বাসেডর না, ইজ দ্য স্পোর্টস অ্যাম্বাসেডর, স্পোর্টস অ্যাডভাইজার অফ দ্য স্কুল। সো ট্র্যাক স্পোর্টস যেগুলো আছে, যেমন ওই যে রানিং রেস অ্যান্ড গেমস, যেগুলো দুইটার উপরই আমাদের গুরুত্ব আছে। জনাব আমিনুল হক, একটু জানতে চাচ্ছিলাম যে যেটা হচ্ছে যে অনেক খেলোয়াড়ই আছে এখন প্রতিভাবান এবং ট্যালেন্ট হান্ট, তারা বিভিন্ন জায়গা থেকে বের হয়ে আসছে আর কি। তো তারা যদি কোনো ফ্যাসিলিটি যদি যেমন আপনাদের এখানে যদি তারা যদি সেভাবে যদি টেক কেয়ার করা যায়, তাহলে হয়তো তারা ভালো মানের ফুটবলার তৈরি হবে আর কি। সেই বিষয়ে আপনি তাদেরকে কোনো সহযোগিতা দেওয়ার কি কোনো পরিকল্পনা? না, ডেফিনেটলি আমি একটু স্যারের কথার সাথে কিছু অ্যাড করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আসলে আমাদের স্পোর্টস একাডেমি বলতে যেটা বোঝায় আর কি, যেটা আমাদের বাংলাদেশে কিন্তু আসলে প্রত্যেকটি স্কুলে হয়তো কম বেশ স্পোর্টসের কিন্তু ক্লাস হয় বা বিভিন্ন ইভেন্ট ওরা করে থাকে, বাট হ্যাঁ স্পেসিফিক ভাবে আমি আসলে বলতে চাই যে পড়াশোনার পাশাপাশি একটি তার পিতামাতা যাতে তার সন্তানকে যাতে একজন ফুটবলার হিসেবে বা একজন ক্রিকেটার হিসেবে একজন ভালো একজন খেলোয়াড় হিসেবে যাতে এস্টাবলিশড এবং সেই খেলাকে যাতে পেশাগতভাবে নিতে পারে, সেই রাস্তাটা আমরা আসলে তৈরি করতে চাচ্ছি। সো আমরা মনে করবি যে আমরা আসলে খুব একদম শুরুতে আছি। সো এটা সময়ের ব্যাপার আসলে। সো আমার যেটা পরিকল্পনা মাথায় সেটা হচ্ছে যে আমরা যে স্পোর্টস একাডেমিটা করছি, এখানে আসলে প্রথমে আমরা ফুটবলকে দিয়ে শুরু করছি। এখানে আমাদের একদম বাংলাদেশের স্বনামধন্য প্রফেশনাল কোচ যারা থাকবেন এবং ওয়েল প্রিপেয়ার্ড যেটা বলা যায় আর কি, যে আমরা একদম 100% প্রফেশনাল ওয়েতে স্পোর্টস একাডেমিগুলি করব। আমাদের যেমন বয়স আমরা ধরেছি 6 থেকে 8 বছর, 8 থেকে 10, হ্যাঁ 10 থেকে 12, 12 থেকে 14 বা 16-র উপরে কিন্তু আমরা কোনো কাউকে অ্যালাউ করব না। এখান থেকে আসলে শেখার সময়টা কিন্তু এখান থেকে। সো এখান থেকে শিখে এখান থেকে যদি আমাদের ভবিষ্যতে যদি একজন ন্যাশনাল ফুটবলার আমরা বের করতে পারি, তাহলে ওইটাই হবে আমাদের আসল সার্থকতা। এবং আমি আসলে বাবা মাদের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে পড়াশোনার পাশাপাশি একটি ক্লাসরুমের ভিতরে তার সন্তানকে বেঁধে না দিয়ে আমরা যদি প্রতিদিন যে আমাদের স্কুলে যে একটা স্পোর্টসের ক্লাস হয়, এখানে যদি আমরা সন্তানকে যদি মাঠে ছেড়ে দেই যে না মাঠে গিয়ে তুমি খেলাধুলা করো, তাহলে তার ভিতরে যে মানসিক যে বিকাশটা হবে এবং তার যে সাইকোলজিক্যাল যে পরিবর্তনটা আসবে, এগুলি কিন্তু আসলে আমাদের খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। এই জায়গাটা কিন্তু আসলে আমাদের এখন এই বর্তমান প্রেক্ষাপটে কিন্তু আসলে দেখা যায় যে স্কুল শেষ করে এসে বাসায় হয়তো বা কম্পিউটার নিয়ে বসে পড়লো। আমি কিন্তু এটা আমি চাচ্ছি না যে এই প্রেক্ষাপট থেকে আমাদের আসলে বাংলাদেশের প্রত্যেকটি সন্তানকে বা প্রত্যেকটি বাবা মারই চিন্তা করা উচিত যে আসলে এখান থেকে বের হয়ে আসা উচিত। ওই চিন্তাধারা নিয়ে কিন্তু আসলে আমাদের কার্যক্রম, যেমন আমরা নিউট্রিশন নিয়েও কাজ করব। হ্যাঁ, যে প্রত্যেকটি সন্তানের যে তার নর্মাল যেটা অ্যাজ ইট ইজ, সে যে সারাদিন যে দৈনন্দিন যে ফুডটা সে খাচ্ছে, এবং একজন স্পোর্টস ম্যানে কিন্তু সেই ফুডটা কিন্তু কিছুটা হলেও ডিফারেন্ট থাকবে। সো সেই বিষয়গুলিও আমরা প্রত্যেকটি পিতা মাতাকে আমরা ইনশিওর করতে চাই যে আপনার সন্তানকে আপনি কি ধরনের ফুড দিবেন এবং কোনটা হাইজেনিক কোনটা নন হাইজেনিক, ঠিক আছে। এই যে বিষয়গুলি, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। সো আমরা মনে করি যে আমরা যা শুরু করছি, সো এটার ফল ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের দেখা যাবে যে বাংলাদেশের অনেক স্কুলগুলি শুরু করেছে। আচ্ছা, আমি সর্বশেষ একটু প্রশ্ন যাব যে জনাব আমিনুল হক যে জীবন্ত কিংবদন্তি আর কি, যেটা হচ্ছে বাংলাদেশের ফুটবল ডেভেলপমেন্টের জন্য এখন কি করা দরকার স্পেসিফিকলি আমাদেরকে একটু বলেন।
আমাদের সবচেয়ে বড় যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে যে আমাদের নেক্সট 10 ইয়ার্সের জন্য একটি পরিকল্পনা সাজাতে হবে, একটা টোটালি একটা ছক এঁকে ফেলতে হবে যে আমরা আমাদের ফুটবলটাকে 10 বছর পরে এইভাবে এই জায়গাটায় দেখতে চাই। সেটা এশিয়ান লেভেল হোক বা আমাদের সাব ফুটবলের যেটা লেভেল হোক। আমরা সাব ফুটবল খেলছি, বাট আমরা কিন্তু এখনো পর্যন্ত বলতে পারি না যে সাব ফুটবলে আমরা পরাশক্তি, যে আমরা চ্যাম্পিয়ন হবই। সেই কনফিডেন্স লেভেল বা সেই আস্থা কিন্তু আমাদের এখনো নাই। বরং আমরা মনে করি যে আমাদের চেয়ে আশেপাশে মালদ্বীপ বলেন, শ্রীলঙ্কা বলেন, নেপাল বলেন, পাকিস্তান বলেন, এরা কিন্তু ইন্ডিয়া তো অনেক ডেভেলপ করেছে, ওরা কিন্তু অনেক এগিয়ে গিয়েছে। তো এই জায়গাগুলি যদি এনশিওর করতে, তাহলে আমাদের সর্বপ্রথম দরকার হচ্ছে গ্রাসরুট লেভেল থেকে, যেটা আমাদের, যে আমি অলরেডি বলেছি যে আমাদের 10 বছর থেকে 12 বছর বা 14 বছর, 16 বছর, 18 বছর, এই যে 16 বছর, এই যে আপনার যে ধারাবাহিক যে কন্টিনিউয়াস যে একটা প্রসেস, এটা আমাদের বয়সভিত্তিক খেলোয়াড়দেরকে আগে হলো আমাদের একটা পরিকল্পনার ভিতরে নিয়ে আসতে হবে। আপনি ইউরোপের অন্যান্য দেশের দিকে তাকান, আপনি দেখেন একজন আফটার 6 বা 8 ইয়ার্স এর পরেই ওরা কিন্তু একজন প্রফেশনালি ফুটবল খেলছে। হ্যাঁ, ওরা মানে প্রত্যেকটা বাবা মাই চায় যে আমার সন্তান একজন ভালো প্রফেশনাল ফুটবলার হোক। এই যে মানসিকতাটা কিন্তু বাবা মার প্রতি কখন আমরা তৈরি করতে পারবো? যখন আমাদের একটা ভালো ফুটবল স্ট্রাকচার আমরা তৈরি করতে পারবো। যেমন ক্রিকেট, হ্যাঁ, ক্রিকেটের কথা দেখেন, এখন অনেক বাবা মাই চায় যে আমার সন্তান একজন ভালো ক্রিকেটার হোক, বিকজ ক্রিকেট সেই রকম একটা অবস্থায় পৌঁছে গেছে। আমাদের ফুটবল স্টিল আমি মনে করি যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। তো সেই জায়গাটা যদি আমরা যদি আমাদের যারা ফুটবল কর্তা রয়েছেন তারা যদি সেই রাস্তাটা তৈরি করে দিতে পারি যে হ্যাঁ, আমরা ভবিষ্যতে আমার সন্তানকে আমি অ্যাজ এ ফুটবলার হিসেবে দেখতে চাই, হ্যাঁ, সে আমাদের জাতীয় পর্যায়ে খেলবে, তাহলে কিন্তু প্লেয়ারের সংকটটাও কমে যাবে। এবং আমরা যে ধারাবাহিক প্রসেসের কথাটা বলছি সেটা যদি কন্টিনিউ করতে পারি, এবং এটার পিছনে প্রচুর শ্রম দিতে হবে, আমাদের কোচিং স্টাফ লাগবে ভালো, হ্যাঁ, আমাদের যে এনভায়রনমেন্ট লাগবে, আমাদের মাঠ লাগবে, হ্যাঁ, এই যে আনুষঙ্গিক যে বিষয়গুলি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি যারা আমাদের ফুটবলের দায়িত্বে আছেন তাদের দায়িত্বে থাকতে হবে যে আমি ফুটবলটাকে ইমপ্রুভ করতে চাই, ডেভেলপ করতে চাই, এই মানসিকতা নিয়ে কাজ করতে হবে, তাহলেই আমাদের দেশে ডেভেলপ হবে। আমি সর্বশেষ আপনার কাছে স্যার জি এম নিজামুদ্দিন, আপনার কাছে সর্বশেষ একটু জানতে চাচ্ছি যে বাংলাদেশের অভিভাবকদের উদ্দেশ্যে যে এত সুন্দর একটা স্কুল আপনারা তৈরি করেছেন, যে এটার সম্পর্কে বলার জন্য 1 মিনিটে ছোট্ট 30 সেকেন্ড আপনি যেমন স্কুল পর্যায়ে, যেমন আমার স্কুলের কথা আমি যেটা বলতে পারি, আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, যে এখানে যে বাচ্চাটা আসবে সে যেন পড়াশোনায় ভালো হয়, সে যেন খেলাধুলায় ভালো হয়, সে যেন ভালো মানুষ হয়, সুনাগরিক হয়। অনেক শিক্ষা ক্লাসরুমে দেওয়া যায় না, যেটা খেলার মাঠে দেওয়া যায়। খেলার মাঠে গিয়ে তারা ডিসিপ্লিন হতে শিখে, তারা টিম ওয়ার্ক শিখে, তারা একে অপরের উপর নির্ভরশীল হতে শিখে। লিডারশিপ যেটা, সেটা কিন্তু ক্লাসরুমে দেওয়ার প্রেক্ষাপট তৈরি হয় না, এটা খেলার মাঠে দেওয়া সম্ভব। আমরা আসলে বেশ আশাবাদী যে আসলে বাংলাদেশের স্পোর্টস আপনাদের হাত ধরে বেশ এগিয়ে যাবে। আর আমিনুল ইসলামের কথা সূত্র ধরে বলতে পারি, স্বপ্ন নয়, আমাদেরকে বাস্তবতা আমাদের দেখাতে হবে। অসংখ্য ধন্যবাদ জনাব নিজামুদ্দিন এবং আমিনুল হক, আপনাদেরকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে, তবে যাবার আগে বলছি অনুষ্ঠান সম্পর্কে এবং খেলাধুলা সম্পর্কে যে কোনো তথ্য এবং মতামত আপনি আমাদেরকে জানাতে পারেন। আপনি জানান আমাদেরকে, আমরা জানিয়ে দেবো গোটা বিশ্ববাসীকে। খেলাধুলা করুন, টাইম স্পোর্টস দেখুন, আর মোহনার সাথে থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি সাইফুল ইসলাম নয়ন এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকতে হবে সবাইকে। আল্লাহ হাফেজ।